Bangladesh, a country of 160 million people in South Asia, is the most densely populated country of the world. মানুষ ভজিলে সোনা মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ভজলে সোনার মানুষ হবি। Dateline, Dhaka, 21st of August 2004. Bangladesh Awami League, the largest political party of Bangladesh, was attacked by terrorists with ceaseless grenade bomb hurling and firing just at the conclusion of a meeting held for condemning terrorism. Within the blinking of an eye, the sky of Bangabandhu Avenue was overcast with smoky tear gas, and the air was heavy with the scream of people wounded by the carnage. Inclusive of the body of Ivy Rahman, a central leader of Awami League, a total of 24 political leaders and activists turned into piecemeal bodies. 21 আগস্ট আমাদের যে র্যালিটা ছিল শান্তির জন্য এবং গ্রেনেড হামলার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা যেখানে একটা সন্ত্রাসের বিরুদ্ধে র্যালি করলাম আর সেই র্যালিটাকে আক্রমণ করা হলো গ্রেনেড দিয়ে। প্রায় 1 ডজনের মতো গ্রেনেড মারা হয়েছিল। আমরা এটা কল্পনাও করতে পারিনি। আমি একটু সেদিন দেরিতে পৌঁছেছি, তখন সকলের বক্তব্য প্রায় শেষ। তার একজন থাকতে আমি রওনা হলাম এবং আমি যে পৌঁছে আমি বক্তব্য রাখতে শুরু করলাম। কিছু বোঝার আর বলার আগেই হঠাৎ আওয়াজ গ্রেনেডের। সঙ্গে সঙ্গে মানে আমাকে সবাই তাড়াতাড়ি বসিয়ে দিল নিচে। আমরা সামনে একটা টেবিলও ছিল, বসে পড়লাম এবং একটার পর একটা মানে গ্রেনেড হামলা হয়েই যাচ্ছে। The then four-party alliance government held Awami League and India responsible for this massacre, though the terrorist religious fundamentalist organization Harkatul Jihad claimed to be the executioner of the carnage. গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করে প্রথম জবানবন্দি দেন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান। Mufti Hanan, a commander of Harkatul Jihad, earlier narrated in detail about the plot of assassination attempt on Sheikh Hasina, the then leader of the opposition and president of Awami League, the largest secular democratic party of Bangladesh. প্রথম মিটিং এর 14 তারিখে একটা মিটিং ছিল যে হাওয়া ভবনে। সে হাওয়া ভবনে বিভিন্ন আলোচনা হয়। ওই হাওয়া ভবনে মিটিং এর শরীক ছিল তারেক জিয়া, আপনার আলী হাসান মুজাহিদ সাহেব। Mufti Hanan claimed the top leaders and ministers of the then ruling alliance led by BNP and Jamaat-e-Islami like Tariq Rahman, Lutfuzaman Babar, Ali Ahsan Muhammad Mujahid, Abdus Salam Pintu, Haris Chaudhry and Colonel Noor of Freedom Party were involved in the plot of killing Sheikh Hasina. তারেক জিয়া সহ আলোচনা করেন যে বর্তমানে অবস্থা দেশের পরিস্থিতি খুবই খারাপ, যে এই আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এই দেশে অরাজকতা সৃষ্টি করতেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। এরপরে আলী হাসান মুজাহিদ সাহেব উনি বললেন যে আপনার কথা সত্য, শুধু তাই নয়, ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, ইসলামের বিভিন্ন ধরনের কাজ করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব উনি বললেন যে কথাগুলো সবই সত্য। তখন আমার কাছে এখন কথাগুলো বলতে হবে এবং পরিষ্কারভাবে আপনারা বলেন কি পদক্ষেপ নেওয়া দরকার। উনি বললেন যে এখানে পদক্ষেপ দুইটা পদক্ষেপ হয়তো এই দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করা, রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার, নচেত তাকে এই দেশ থেকে চিরবিদায় করে দরকার, তাকে শেষ করে দেওয়ার দরকার। মুফতি হান্নান জানিয়েছেন 20 আগস্ট সকাল 11টায় পিন্টু, তার ভাই তাজউদ্দিন, হরকাতুল জিহাদ নেতা আবু তাহের, জান্দাল ও কাজলের উপস্থিতিতে 15টি গ্রেনেড দেন শেখ হাসিনাকে হত্যা করার জন্য। তো আপনাদের এই অপারেশন ব্যর্থ হলো এটা কখন জানলেন আপনারা? জানলাম স্যার, আমরা অফিসে ছিলাম তখন যখন অপারেশন হওয়ার পরে ওরা মোবাইল করে জানায় যে এই ধরনের হয়েছে এবং এই ব্যাপার এই কারণে হয়েছে, কোনো ডিসিপ্লিন ছিল না এবং স্টেজ কখন কোথায় হবে এটা প্রথমে জানাচ্ছিল। হঠাৎ করে স্টেজ হয় এবং মানুষজন খুব ভিড়ের কারণে এটা
পশ্চিম সাইডে এবং দক্ষিণ সাইডে অবস্থান করে, এবং অন্যরা জামাত ইসলামের যারা লোকজন ছিল প্রায় 15 জন, তারা কোথায় অবস্থান করছে কেউ কেউ খুঁজে না পাইতে হঠাৎ করে ওরা বললো যে এই কারণ ছিল যে হঠাৎ করে দক্ষিণ সাইড থেকে একটা গ্রেনেড আসে, আসার পরে মানুষ ছিন্ন বিচ্ছিন্ন এবং অন্য যারা গ্রেনেড নিক্ষেপ করছে সব উপরের দিক গেছে এবং উপরেই ফেটে গেছে এবং বিক্ষিপ্তভাবে অনেকগুলো গ্রেনেড প্রায় ওরা বলছে 15 থেকে 20-30টার মতন গ্রেনেড উপরে ফেটেছে, বিভিন্ন জায়গায় ফেটেছে, মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই সময় গুলি করেছে, ওরা বললো যে রাইফেলে গুলি আসছে, কিন্তু কোথাও ওই শেখ হাসিনার কোনো সমস্যা হয়নি এবং ওরা বেরিয়ে আসছে, তখন আমরা জানি। আমার উপরে অনেকবারই আক্রমণ হয়েছে এবং যে কারণে আমাদের সরকার থাকতে একটা আইন করেছিল আমাদের নিরাপত্তার বিষয়ে, কিন্তু এই বিএনপি জামাত জোট ক্ষমতা আসার পরে সেই আইনটা প্রত্যাহার করে নেয় এবং প্রত্যাহার করে নেওয়ার পরপর কিন্তু এই আক্রমণগুলি যে সঙ্গে যে সরকারের মানে তদানীন্তন যে সরকার ছিল বিএনপি জামাত জোট সরকার, তাদের যে একটা মদত ছিল, এটা কিন্তু এই পুলিশ বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা সকলের আচার আচরণ থেকে এটা কিন্তু স্পষ্ট বোঝা যায় যে এদের একটা যোগসাজশ নিশ্চয়ই ছিল। During the regime of the government led by BNP and Jamaat-e-Islami, more than 100 Islamic militant organizations emerged in Bangladesh. The target of Harkatul Jihad and other militant organizations is to establish Islamic rule, that is, rule of Quran, in the country through armed struggle. What is Harkatul Jihad? We have unearthed its roots in Bangladesh. হরকাতুল জিহাদ যখন প্রতিষ্ঠিত হয় সেই দিন জাতীয় প্রেস ক্লাব 1992 সাল 30 এপ্রিল বলেছে হরকাতুল জিহাদ বাংলাদেশ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের আফগান ফেরা যত মুজাহিদ আছে, সশস্ত্র সংগ্রাম যত যোদ্ধা আছে, তাদের ঐক্যবোধের এটা প্ল্যাটফর্ম। তাছাড়া সমগ্র বিশ্বের যারা জিহাদ ভিত্তিক কাজ করে, যেমন হরকাতুল জিহাদ আল ইসলাম আল আলমী এবং আল কায়দা এবং আল ইখওয়ানুল ইসলাম মিসর, সবার মাধ্যমে এক সশস্ত্র সংগ্রামের মধ্যে ইসলাম হুকুমত কায়েম করাটা উদ্দেশ্য ছিল হরকাতুল জিহাদ। 91 মধ্যে গেছিলাম আফগানে, 92-তে আসছিলাম। প্রথমে ফুটিয়া মাদ্রাসার মধ্যে ট্রেনিং করছিলাম, বিভিন্ন প্র্যাকটিস করছিলাম, প্র্যাকটিসের পর আবার অস্ত্রের মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছিলাম। পাহাড়ের মধ্যে প্রায় 6 মাস শিখছিলাম ওই আরকান পাহাড়ে, মানে পাহাড়ের মধ্যে কিভাবে উঠবে, পাহাড় থেকে কিভাবে নামবে। বাংলাদেশ হরকাতুল জিহাদ জেলাভিত্তিক থানাভিত্তিক যারা কমান্ডার ছিল দায়িত্বপ্রাপ্ত, ওরা একদিন আমাদের মাদ্রাসায় আসলো, যারা বড় বড় ছাত্র আছে তাদেরকে হরকাতুল জিহাদের দাওয়াত দেওয়ার জন্য। ওরা যখন আমাদের প্রথম বলল হরকাতুল জিহাদ হলে একটি এমন প্ল্যাটফর্মের নাম যাদের সাথে কাজ করলে বেহেশতে যাওয়াটাই খুব সহজ হবে, আমরা শুধু এখানে জিহাদের কাজ করব। আমি ওই 87-র লাস্টের দিকে আমি পাকিস্তানে যাই। পাকিস্তানে করাচি জামিয়া ইউসুফ বিন নূরিয়া টাউন মাদ্রাসা আছে, সবচেয়ে বড় মাদ্রাসা, ওখানে আমি মুফতি পড়ার জন্য, ডিগ্রি পড়ার জন্য ওখানে আমি যাই। Mufti Hanan and most of the militant leaders of Bangladesh, Burma and India received arms training first at home, then in Pakistan and Afghanistan. After the training was over, they fought jihad in Afghanistan, Kashmir, Bosnia, Chechnya and Palestine. হরকাতুল জিহাদ ইসলাম আফগানিস্তানে জিহাদ করেছে এবং আপনার চেচনিয়ার ভিতরে অনেক সাথী ছিল হরকাতুল জিহাদ ইসলামের, এবং ফিলিস্তিনে গিয়েছি। কাশ্মীরে আর কাশ্মীরে, হ্যাঁ কাশ্মীরে গিয়েছে আমাদের মৌলানা মনজুর হাসান, ওখানে শহীদ হয়েছে, এবং বিভিন্ন সময় কাশ্মীরে আমাদের বাংলাদেশ থেকে যাতায়াত করেছে অনেক মুজাহিদরা। The Muslim youth of neighboring Arkan of Burma trespassed into Bangladesh through different terrorist organizations. 2000 সালে আসিয়া সারিয়া মাদ্রাসা লেখাপড়া করছি, ওখানে ট্রেনিং দিছি। রাখার পরে 1 বছর পর হাটালদের মাদ্রাসাতে লেখাপড়া করছি। 3 বছর পর লিবিয়া গেছি লেখাপড়া করিবার জন্য, ওইখানে 2 বছর লেখাপড়া করি, তারপরে বাংলাদেশে চলে আসি। আমাদের বেঞ্চে ছিল প্রায় 300 জন, যেগুলো ছাত্র শিবিরের সদস্য যারা ছিল। হরকাতুল জিহাদে ছিল রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, আরএসইউ, ইত্তেহাদুত-তুল্লাবুল মুসলিম অর্থাৎ আইটিএম ওদের। সে সময় তো ওখানে জোরে সোরে জামাত ইসলাম এবং হরকাতুল জিহাদ ও রোহিঙ্গা সবাই মিলে আরকান ইসলাম হুকুমত কায়েম করার জন্য মানে জিহাদের প্রশিক্ষণ চলছিল। তো বাংলাদেশের টোটাল কতজন আফগানিস্তানে আপনার ট্রেনিং করতে গেছে বা যুদ্ধ করতে গেছে? টোটাল 5000-এর উপরে গেছে। কি ট্রেনিং দিছে কি? না ট্রেনিং দিছে ওই
ওইখানে আরসুর মাধ্যমে, তারপরে আইটিএম এর মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের নেতারা আর জামাতের নেতারা আমাদেরকে ট্রেনিং দিত। আমার অধীনে মানে 4-5 হাজার মানে ট্রেনিং দিছি, মানে সারা বাংলাদেশে লাখের ঊর্ধ্বে ট্রেনিং প্রাপ্ত হয়েছে। ব্যাপকভাবে আমরা জেহাদের যে বাস্তব পার্ট নিই সেটা দেলোয়ার হোসেন সাইদি, যিনি জামাতে ইসলামের একজন এমপি, ওর ওয়াজ থেকে আমরা খুব ভালো করে একটা জেহাদি শিক্ষা আনি। ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতবাদ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর এই জীবন ব্যবস্থাকে যারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে চায় সেই রেভলিউশনারি পার্টির নাম হচ্ছে ইসলাম। দেলোয়ার হোসেন সাইদি তো করে বিস্তারিত আমাদের মানে ওটা অন্তর ভিতর একটা দিন নিজে পাঠ করা আর একটা অন্য বলার পরে এটা বিবেকের ভিতরে ঢুকে যাও, যেটা আমাদের সহজে দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনে আমাদের মানে হৃদয়ের একাবাদ করতো যে জিনিসটা। দেলোয়ার হোসেন সাইদির মাহফিলে যাওয়াটা এটা বাধ্যতামূলক। আমি আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। যদি এই আন্দোলনকে পরিচালিত করতে গিয়ে যদি সশস্ত্র হামলার মোকাবেলা করতে হয়, তাহলে সশস্ত্র ভাবেই মোকাবেলা করাটাই হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। ঈমানকে প্রতিষ্ঠিত করতে হবে পৃথিবীর বুকে, সেজন্য সংগ্রাম করতে হবে। সেই সংগ্রাম যত প্রকারেরই হোক সবগুলি জিহাদের অন্তর্ভুক্ত। আমরা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনতে আমরা যেতাম এবং মানে ওনার ওয়াজ লাগতো, আমাদের খুব ভালো লাগতো। শাহরি সাহেব জেহাদ সম্পর্কে যা বলতো তা ভালো লাগে আমার। দেলোয়ার হোসেন সাইদি এবং জামাতের অন্যান্য নেতারা মানে আমাদেরকে সবসময় বলতো যে তোমরা মাদ্রাসা যাও, জিহাদে যাও, কিন্তু তার ছেলেমেয়েরা কোনোদিন মাদ্রাসাও যায়নি এবং জিহাদেও যায়নি। মুনাফিক তো সহজে চেনা যায় না, কয় যে হুজুর এই যে বারবার জিহাদ, এই মারামারি, এই ঠ্যাঙ্গি এগুলি আছে নাকি ইসলামের মধ্যে? কোথায় আছে যে মারামারি করা লাগবে, তারপরে মিছিল করা লাগবে, ধর্মঘট করা লাগবে, এ ধরনের জিহাদে অংশ নিতে হবে? এগুলি কি? এগুলি বাদ দিয়া সহজভাবে শান্তভাবে যাতে করা যায়, অল্প অল্প ছোট ছোট দোয়া শিক্ষা দেন যাতে করে সহজে বেহেশতে চলে যাওয়া যায়। আমি বলছি ভাই, রাসূলুল্লাহ এরকম আমাদের শিখান নাই যে এরকমের সোরাগলি বেহেশতে যাওয়ার জন্য আবিষ্কার করে দেব, ছোট্ট একটা দোয়া পড়বেন আর আপনি বেহেশত আপনার মামুবাড়ির বারান্দা যাই কলা খাওয়া শুরু করলেন। এত সহজে বিষয়টা আসবে না, বিষয়টা খুবই কঠিন। Inclusive of Harkatul Jihad, most of the fundamentalist militant organizations are committed to killing people in the name of Islam, encouraged by Jamaat-e-Islami, the follower of Maulana Maududi, who is again the follower of Muslim Brotherhood of Egypt, and Wahhabism of the Kingdom of Saudi Arabia. Terrorists are inspired by reading jihadi books and by listening to the Islamic sermon given by Jamaat leaders. What is written in these jihadi books? وقاتلوا في سبيل الله الذي يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আর কতল করো আল্লাহর রাহে তাদের বিরুদ্ধে যারা লড়াই করে তোমাদের বিরুদ্ধে, অবশ্য কারো প্রতি বাড়াবাড়ি করো না, তাদেরকে হত্যা করো, যেখানে পাও সেখানেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা করজোরে জিজিয়া প্রদান করে। If Shakil Jihadi of Arkan had not confessed about Libya giving ongoing terrorist jihadi training, it would not have come to light for us. লিবিয়াতে 1 বছর ট্রেনিং দিছি, সেখানে ট্রেনিং এর অবস্থা আমার হাঁটু ভাঙে গেছে, তারপরে বাংলাদেশে চলে আসছি। Mir Ahmed, a militant of Harkatul Jihad from a southern district of Chittagong, was killed as he went to fight jihad in Arkan of Burma. Hassan Rafiq escorted us to a remote village of Chittagong to meet Mir's poor father. আমার ছেলে মীর আহমদ তালেমিদের মাদ্রাসায় ভর্তি। মাদ্রাসায় গিয়া বলছি তোমাদের কোনো রেকর্ডপত্র, আমার ছেলের কোনো রেকর্ডপত্র আছে নাকি? বলছে হ্যাঁ। উনি যখন আপনার আমার ধন্যবাদ দিতেছে, আপনার শহীদের আব্বা, আপনার ছেলে শহীদ হয়েছি। কোথায়? কোথায়? আরখানে, বর্মায়। যাওয়ার মতো মাইন ফুটে সে শহীদ হয়েছে, তারা 3 জন শহীদ হয়েছে। আপনার ছেলেরে আরাকানে কারা পাঠাইছে? আপনার 1996 সালের আগেই একটা মাসিক দাওয়াত নামে
মুফতি জারুল ইসলাম পত্রিকা বের করেছিল। লাদেনের সাথে কি বিষয় সম্বন্ধীয় আলোচনা হয়েছিল, ছবি সহ এই পত্রিকা বের হয়েছে। মুফতি এজাহার কোথায় মুজাহিদ ছিল, কোথায় জিহাদ করছে সে? সে কি মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে জেহাদে ফাটাইতেছে, হ্যাঁ ছেলে খরাসি ফরাইতেছে। হ্যাঁ, ওই মানুষ ছেলেকে বয়ান করিয়া, কোরআন হাদিস দিয়া বয়ান করিয়া আতঙ্ক করিয়া ওদেরকে ফাটাইতেছে। আপনি খুশি যে আপনার ছেলে আরাকানে গিয়ে শহীদ হয়েছে? খুশি কি ছেলে, খুশি আর কি, ফেরাসা নেই কিছু, শহীদ হয়ে গেছে। আমার আর কোনো বলার তার কিছু না, কি খাকে বলবো, আল্লাহকে বলতেছি। আপনি কি চাইছিলেন এটা যে আপনার ছেলে এভাবে শহীদ হোক? না, আমি মাদ্রাসায় ভর্তি দিয়েছি, আমার ছেলে শহীদ হবে, আমার কি ভালো লাগতেছে নাকি, মনটা ভালো আছে নাকি? When Mir Ahmed became so-called martyr, this certificate was issued to his father from Talimuddin Madrasa. আর কিছু জানি টাকা পয়সা কোনো অর্থ? না, টাকা পয়সা অর্থ সাথে কিছু জানি, দেখতেও আসেনি, মুফতি হাজার দেখতেও আসেনি। তো আমি বলছি, অনেক আলেমকে বলছি, আমি খাল কিয়ামতের মাঠ হাসরের ময়দানে মুফতি হাজারের বিরুদ্ধে আমি কেস দেবো আল্লাহর দরবারে। তখন বহুত আলেম আমার রাগ হয়ে গেছে, কেন তুমি রাগ দিবে? আমি বলছি, আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জেহাদে লোক পাঠাইছিল, এখন ওই একটা লোক মারা শহীদ হয়ে গেছে, ওনার বাড়িতে আটা ময়দার বস্তা মাথায় করে নিয়ে হযরত ওমরে ওদেরকে আটা রুটি বানাইয়া খাওয়াইছি। তো এখন তো মুফতি হাজার আমাকে দেখতেও জানি, আমার বিবিকে দেখতেও জানি, আমরা কোন হালত আছি। Professor Abul Barkat informed us about Jamaat-e-Islami's link with Islamic militancy. গত কয়েক বছরে বাংলাদেশে প্রায় ৩,০০০-এর উপরে জঙ্গি বিভিন্নভাবে গ্রেপ্তার হয়েছে, এবং যেসব জঙ্গি গ্রেপ্তার হয়েছিল তাদের শতকরা ৯০% ছাত্র অবস্থায়, যদি ছাত্র থেকে থাকে, অথবা গ্রেপ্তারকৃত অবস্থায় হয় জামাতের রাজনীতি অথবা জামাতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট যে ছাত্র সংগঠন বা যুব সংগঠন তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল। আগে ছাত্র শিবিরের একটা স্লোগান ছিল, জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। তাহলে আমি হরকাতুল জেহাদ করছি ঠিকই, কিন্তু আজও পর্যন্ত ছাত্র শিবিরের সাথে আমার একটা ভালো রিলেশন। সে সময় থেকে আমি ছাত্র শিবিরও করতাম, হরকাতুল জেহাদও করতাম। হরকাতুল জেহাদ ভিত্তিক গেলে জাগো মুজাহিদ পড়ে আমরা জেহাদের সবক নিতাম, আর ছাত্র শিবির এখানে শিবিরের বইতে অলরেডি জেহাদের কথা আছেই। যারা ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে গত নির্বাচনের সময়, সংসদীয় নির্বাচনের সময় তারা কার জন্য কাজ করেছে, এবং সেখানে স্পষ্টভাবে তাদের প্রথম চয়েস ছিল জামাতের সরাসরি ক্যান্ডিডেট যদি থেকে থাকে সেইটা, অথবা জামাতের সঙ্গে যে 4 দলীয় জোট, সেই জোটের পক্ষে তারা কাজ করেছেন। কিভাবে সাহায্য করতে তারা? টাকার দিক দিয়ে, টাকা মাধ্যমে আর কি ইয়া করছে আর কি, আর্থিক দিক দিয়ে, সাহসের দিক দিয়ে, বিভিন্ন পরামর্শের মাধ্যমে আর কি ইয়া করতে আর কি সবাই। কোন নেতা আসতো কথা বলতে? ওই শাহজাহান চৌধুরীকে দেখছি আর কি। কোথায়? এই মাদ্রাসায়। আচ্ছা, কি জন্য গেছিল, কি বলতে? ট্রেনিং দেখতে গেছে, ট্রেনিং এর মধ্যে ওনারা আলোচনা করছে বাংলাদেশের মধ্যে যেভাবে সাম্রাজ্যবাদী বিভিন্ন নাস্তিক মানে ইহুদি নাসারা ভবিষ্যৎ যেভাবে কি জাল বুনতেছে, এই জাল থেকে যেন আমরা যে পরিত্রাণ পাই, সেই জন্য আমরা কি ছাত্রদের গড়ে তুলি, টাকার মাধ্যমে হোক, অস্ত্রের প্রশিক্ষণের মাধ্যমে হোক। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, ইসলাম টিকে রাখার জন্য যদি চীন দেশে যাই যদি অস্ত্রের প্রশিক্ষণ দিতে হয়, তোমরা কি যে অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে আসো, মানে ইসলামের স্বার্থে। জামাত ইসলাম, হরকাতুল জিহাদ, আরসু, ওদের যে কি সম্পর্ক, এটা যদি আমি মৌখিকভাবে বলি এটা হয়তো অবশ্যই ঠেকাবে, কিন্তু আমার বাস্তব আমার প্রমাণ আছে। আরসু রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশনের একটা মুখপত্র আরবিতে বের হয়, আর একটা উর্দু, বাংলা। আরবিটার বলে আলতা দামান। 1991 সালে ওই আলতা দামান পত্রিকায় সচিত্র একেবারে ওইখানে প্রতিবেদনের মধ্যে ওই জিনিসটা বের হয়েছে। জামাতের 14 গ্রামের এমপি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের 1987 সাল এবং 90 সাল পর্যন্ত ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল। তাহলে আরেকজন আমিনুল ইসলাম মুকুল, উনি ছিল সাধারণ সম্পাদক। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আর আমিনুল ইসলাম মুকুল ওরা ওইখানে ভারী অস্ত্র, শুধু ভারী অস্ত্র না, সেটা AK-47 আর কতগুলো অস্ত্র আছে যেগুলো হয়তো মানে গোয়েন্দাদেরকেও মানে ওই অস্ত্র কি অস্ত্র
এটা মানে সাব্যস্ত করতে বা চিহ্নিত করতে মানে অনেক হিমশিম খেতে হবে। এবং IIFSO অর্থাৎ ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট, যেটা সারা বিশ্বের একটা ইসলামী রাজনীতি যারা করে এবং যারা জিহাদ ভিত্তিক কাজ করে তাদের একটা আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থার মাধ্যমে জামাত ইসলামের ছাত্র শিবির রেজাদুল মোহাম্মদ তাহের ওরা এখানে কি অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, কি অস্ত্র আনা, কি টাকা দেওয়া, মানে সবকিছু তত্ত্বাবধান হতো। 77-এ আবার শিবিদি ভাই বোয়ার পরে এবং আলবদর বাহিনীর সদস্য বীর কাসেম আলী, ইনাকে দেওয়া হলো কান্ট্রি ডাইরেক্টর করে রাবেতা আলম ইসলামের। এই যে ফান্ডটা আসছে, টোটাল ফান্ডই আর কোনো পারপাসেই ব্যয় হয় নাই, শুধুমাত্র জামাতের দলীয় ফান্ড হিসাবে এটা পরিচিত হয়ে গেছে। যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মাথায় হচ্ছে কর্পোরেট হেডকোয়ার্টার, প্রকাশ্য একটি সংগঠন যেটার নাম জামাত ইসলামী এবং এখন বাংলাদেশ জামাত ইসলাম। এবং ওই অন্য দুই ভুজের মধ্যে এক ভুজে আছে, এক বাহুতে আছে ওই উগ্র ধর্মীয় 125টা জঙ্গি গ্রুপ। এবং এই জঙ্গি গ্রুপের সঙ্গে আর্থিক যে লেনদেন, সেই লেনদেনের জন্য ইসলামী ব্যাংককে কিন্তু একবার বাংলাদেশে একটি ব্যাংকই মানি লন্ডারিং এর দায়ে সর্বোচ্চ শাস্তি পেয়েছিল। এবং সর্বোচ্চ শাস্তিটা তেমন কিছু না, আইনে 1 লক্ষ টাকা। কিন্তু সেটা কিন্তু জঙ্গিদের সঙ্গে কানেকশনসের কারণেই জঙ্গিরা যখন ধরা পড়ে 4 দলীয় জোটের আমলে, তখন তাদেরকে ছাড়ানোর জন্য মানে 2 জন জামাতের মন্ত্রী মতিউর রহমান নিজামী এবং মুজাহিদি হেন কাজ নাই যা তারা কিন্তু করেনি। এবং যখন ছাড়াতে গিয়ে ব্যর্থ হয়েছে তখনই শুধুমাত্র বলেছে যে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। On April the 1st, 2004, 10 trucks fully loaded with heavy arms and ammunitions were seized in Chittagong port. Leaders of 4-party alliance government, 2 intelligence agencies of Bangladesh and ISI, the Pakistani military intelligence agency, were deeply involved in it, which was reported by the 2 topmost intelligence agency officials of Bangladesh. চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র যে জেটিতে ভিড়ল, এই জেটিটা কিন্তু আপনার শিল্প মন্ত্রণালয়ের আওতায় জেটি। শিল্পমন্ত্রীর অনুমতি ছাড়া বা নলেজ ছাড়া অস্ত্র জেটিতে চট্টগ্রামে ভিড়তে পারে, এটা হতে পারে না। তখন কিন্তু বাংলাদেশে শিল্পমন্ত্রী হচ্ছে জামাতের মতিউর রহমান নিজামী। Mufti Hanan also informed us of how and for whom this supply of arms came to Chittagong port. এটা হচ্ছে মাফিয়া চক্র যারা স্মাগলিং করতো, তারা ভারতে উলফাদের এবং আপনার কাশ্মীরের মাল দেয়। এখানে যারা সরকার ছিল তাদের সাথে একটা চুক্তির মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় আর্মি, বিরিয়ানি, নৌবাহিনী থেকে টাকা পয়সা দিয়ে এগুলো নেওয়া হতো। কিন্তু হঠাৎ করে কিছু মাল চলে গেছে এবং কিছু মাল গ্রেফতার হয়েছে। এই মালগুলোর ভিতর বিভিন্ন জায়গায় ছড়াই পড়েছে। Professor Abul Barkat also informed us about the economic network of Jamaat in Bangladesh. জামাত ইসলাম ধর্মকে বর্ম হিসাবে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতাটা দখল করতে চায় এবং এটা নতুন কোনো পরিকল্পনা না। এই পরিকল্পনার অংশ হিসাবে তারা আপনার ধর্মের বিষয়াদি আছে তার সঙ্গে বাস্তব জীবন, এই দুটোকে এক জায়গায় করে শক্তিশালী অর্থনীতি ভিত্তিক একটা রাজনৈতিক প্রক্রিয়া তারা চালু করতে চেয়েছেন, যেটার প্যারালাল কোনো প্রক্রিয়া বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের নাই। এখন বাংলাদেশে তাদের নিজস্ব অনেক সোর্স আছে এখন, কিন্তু প্রথম তারা টাকাটা আনে 3টা কথা বলে। বিশেষ করে মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরব তাদেরকে বেশি টাকা দিছে। সৌদি আরবের সরকারের যিনি ধর্মগুরু ছিলেন আব্দুল ওহাব, ওনার লেখালেখনি আর মৌলানা মওদুদির লেখালেখনি খুব কাছাকাছি। এই কারণে ওনার এই লেখালেখির সুবাদে সৌদি সরকার জামাতের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চাইত। তো এই সুযোগটায় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এমন একটা প্রচার তারা করলেন যে আমাদের দেশে একটা মসজিদও আর অবশিষ্ট নাই, যে মসজিদগুলা সব মুক্তিযোদ্ধারা ভেঙে দিছে। এখানে যে মক্তবগুলা ছিল, কোরআন পড়ানো হতো, মাদ্রাসাগুলা ছিল যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, সব তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। সকল আলেম ওলামাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। তো এই সৌদি আরবের ধর্মীয় আবেগটাকে তারা কাজে লাগাইয়া
প্রথম মসজিদ নির্মাণ করতে হবে, সংস্কার করতে হবে, মাদ্রাসাগুলাকে ওপেন করতে হবে, কোরআন শরীফ মানুষকে ফ্রি ডিস্ট্রিবিউট করতে হবে, এইগুলা বলে একটা টাকার তারা উৎস তৈরি করে। এই 8টা সেক্টরে তারা বিনিয়োগ করেছেন গত 35 বছর ধরে, এবং মূল বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এই সেক্টরগুলো তারা যে চালান ব্যবসায়ী প্রতিষ্ঠান, এখানে কিন্তু কর্পোরেট যে আপনার ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা খুব বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনাটা আছে, কিন্তু পরিচালিত হয় একটা মতাদর্শিক। যারা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছেন তাদের প্রায় সবাই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ওই রাজনীতির সঙ্গে আছেন বা অতীতে ছিলেন। দ্বিতীয় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোর থেকে আমার হিসাবে বর্তমানে বছরে এই গত ফাইন্যান্সিয়াল ইয়ারের হিসাবে 1500 কোটি টাকা নিট মুনাফা তারা করেছেন, এবং এই 1500 কোটি টাকা নিট মুনাফার শতকরা 20% অর্থাৎ 300 কোটি টাকা নিট মুনাফার তারা তাদের ফুল টাইমার রাজনীতিতে পূর্ণকালীন সদস্য পোষার জন্য ব্যবহার করেন। ইসলামিক ব্যাংক সহ জামাতের আপনার 1000 কোটি টাকার উপরে যে ইনকামের সোর্স, আমরা যে প্রতিষ্ঠানগুলোর নাম বলবো এটা সম্পর্ক নাই, এই কথা তো একটু দুর্বল মনে হয়। আমি যদি বলি ওইগুলা জামাতের প্রজেক্ট নয়, জামাত প্রমাণ করতে পারে, তাইলে আমি তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাবো। এই প্রজেক্টগুলা জামাতে ইসলামের, এর ইনকামটা একটা বড় অংশ জামাতের। ওই যে নেতারা আলবদর বাহিনীতে ছিলেন সরাসরি অধ্যাপক গোলাম আজমের সাথে, এই রকম 12-14 জন বারবার এরা ডাইরেক্টর, এরা এমডি, এরা চেয়ারম্যান, এরা সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যান তারা, ইসলামিক ব্যাংক তারা, এরপরে আপনার ওই যে ইবনে সিনা তারা, ইসলামিক ব্যাংক হাসপাতাল তারা, ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন তারা। এদের বাইরে আপনি তালিকা নিয়ে দেখেন যার পরিচালনায় কেউ আছে কিনা। Proclaiming jihad against the foreign NGOs, the Jamaat and religious fundamentalists have founded hundreds of Islamic NGOs just to support Islamic militancy. Not only from Middle East but also from Europe, fund is coming for setting up mosques and madrasas. Centering the madrasas terrorist recruit is going on in full swing. With the fund of Green Crescent, a British Islami NGO, a madrasa has been founded in Bhola, and from there, police unearthed a huge store of illegal arms and ammunition on the 24th of March 2009. স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরে দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। The terrorists of Harkatul Jihad on the 18th of January 1999 attacked celebrated poet Shamsur Rahman with the motive of killing him. কবি শামসুর রহমান, জি শুনেছি যে ইসলামের বিরুদ্ধে কিছু বই পুস্তক লিখছেন এবং ইসলামের ওই একটা আপনার আজান সম্বন্ধে একটা কটূক্ষ কথা বলছে, যে আজানটা হলো যেমন ওই পতিতালার ডাক, এই ধরনের শোনার পরে কিছু মুজাহিদরা তারা অসন্তুষ্ট হয়ে তাকে মারার জন্য এই পদক্ষেপ নিয়েছিলেন। আপনারা তার লেখা পড়েন নাই? আমি ব্যক্তিগত তার লেখা আমি পড়িনি স্যার। কিন্তু জাগো মুজাহিদ পত্রিকা তো আপনারা শামসুর রহমান সহ বুদ্ধিজীবীদেরকে মুরতাদ, নাস্তিক এগুলো বলেছেন। যখন যে অবস্থা, যদি কেউ ইসলামের বিরুদ্ধে বলছে তার বিরুদ্ধে আমরা লেখনী করেছি। জি, এখন মুরতাদের শাস্তিটা কি? মুরতাদের শাস্তি হচ্ছে যদি মুসলমান হয়, মুরতাদ হওয়ার পরে ওয়াজিবুল কতল। On the 27th of February 2004, Harkatul Jihad terrorists attacked Humayun Azad mercilessly, a renowned professor of Dhaka University, an anti-establishment and non-conformist writer. প্রথা বিরোধী বলতে আমি যা বুঝি তা হচ্ছে গত 4000 বছর ধরে যে বিশ্বাসগুলো, যে বিধিবিধানগুলো আমাদের উপর চাপিয়ে দিয়েছে এবং যেগুলোকে সত্য, ধ্রুব, অবশ্য মান্য বলে আমাদের বিশ্বাস করতে বলা হয়, এগুলো কিন্তু আমি গ্রহণ করি। সেটা ধর্মের ক্ষেত্রে তো বিন্দুমাত্র গ্রহণ করিনি, সমাজের ক্ষেত্রে গ্রহণ করিনি, এমনকি বলে যে সাহিত্য।
With the onslaught of swords, the rebels' writer's body was severely wounded. After 6 months of this brutal attack, he died in Germany. মুক্ত চিন্তার নামে আল্লাহ এবং রাসূল সম্পর্কে আজে বাজে কথা বলতে পারবে না, তাহলে ইমানের গণ্ডিতে থাকলো না। এরকম একটা লোক ছিল বিশ্ববিদ্যালয়, আল্লাহ এটারে বিদায় করে দিয়েছে। আমি ওইটার নাম নিলাম না পবিত্র মাহফিলে, দেশে বললে খুবই অসুবিধা হইতো। আল্লাহ শয়তানের বিদায় করছে, ওর কবরে জাহান্নামের আগুন জ্বলুক কিয়ামত পর্যন্ত। আমি সেই সময় জামাত ইসলামের একটা মাদ্রাসা ছিলাম, ওই মাদ্রাসায় গিয়ে আমার সহকর্মী যারা ছিল শিবিরে, ওদের কাছে গিয়ে বললাম এই ব্যাপার, হুমায়ুন আজাদ তো মারা যেতে পারে। তো বললো কই একজন নাস্তিক মারা গেলে তোমার অসুবিধা কি? তোরা বললো না। কই তুমি এই কথাটা কিভাবে বুঝবে, আগে মিষ্টি খাও। তো আমি সেই সময় ওরা আমাকে মিষ্টি খাইলো, তো আমি নিজে মিষ্টি পান করছি, মানে হুমায়ুন আজাদকে ওই যেদিন ছুরি চালাইছিল আর কি। Not only Humayun Azad, poet Safia Kamal, Professor Kabir Chaudhry, human rights defender Jahanara Imam, Professor Ahmed Sharif, Justice K.M. Subhan, Justice Muhammad Ghulam Rabbani, Professor Muntasir Mamoon, and other eminent secular intellectuals are branded atheists and murtad according to their ideology, and these persons are earmarked to be killed by them. ওরাই তাহলে পৃথিবী শাসন করুক, ওদেরই তাহলে স্বাধীনতা দেওয়া হোক, ওদের জন্যই খুলে দেওয়া হোক অতঃপর অস্ত্রাগার, তলোয়ারগুলো তুলে নিক, কোমরে গুজে নিক পিস্তল, হাতে হাত বোমা, দারুল ইসলামের মন্ত্র মাথায় নিয়ে ওরা না হয় বেরিয়ে পড়ুক, যেদিকে যত মুরতাদ পাক মুন্ডু কেটে নিক, মেয়েদের মারুক, মেরে ফেলুক, পৃথিবীর যত পুরুষ আছে একযোগে সবাই না হয় তালিবান হয়ে যাক, আর্জেন্টিনা থেকে আইসল্যান্ড, মালদ্বীপ থেকে মরক্কো, বাংলাদেশ থেকে বাহরাইন ওদের দখলে চলে আসুক, ইসলামের পবিত্র জমিতে পরম শ্রদ্ধায় মাথা ঠেকাক আমাদের জননেতাগণ, মুকুট পরিয়ে দিক এক একটা জঙ্গির মাথায়। Because of the death threat awarded by Islamic fanatics, feminist writer Taslima Nasreen has been forced to stay in exile since 1994. তো তসলিমা ফিরে আসলে কি আপনারা কতল করবেন তাকে? কতল তো মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে থাকবে। সে রাষ্ট্রীয়ভাবে তাকে আহ্বান জানায়, যদি সরকার এই আহ্বানকে সাড়া না দেয় তাহলে তারপর কর্তব্য আসবে যে সে নিজে এটাকে পদক্ষেপ নেয়। আমি নিজের জীবনের কথা ভাবি না, আমি দেশটার কথা বেশি ভাবি। যখন দূর থেকে খবর পাই দেশে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, তখন খুব কষ্ট হয় যে এই দেশের স্বপ্নকে আমরা দেখেছিলাম। Pohila Baishakh, the first day of Bengali New Year, is a favorite festival of 300 million Bengali people. One of the targets of attack by the religious fundamentalists is Bengali culture, which is illuminated with the glow of secularism. Fundamentalists have attacked Chayanot and Udichi and other cultural organizations repeatedly. On 17th of August 2005, terrorists in 63 districts of Bangladesh exploded 500 bombs simultaneously just to demonstrate their strength. The shrine of Hazrat Shah Jalal and other Sufis were not exempted from the attacks of the terrorists. Even the British High Commissioner in Dhaka was not spared while he was visiting Hazrat Shah Jalal's shrine in Sylhet. জাতীয়তাবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? পুঁজিবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? সমাজতন্ত্র কার তৈরি? আল্লাহ না মানুষের? ধর্মনিরপেক্ষতাবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? এই সমস্ত মতবাদকে মানুষের তৈরি করা, এসব মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যারাই সংগ্রাম করে, যারাই লড়াই করে, আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে লড়াই করে তাগুতের পথে, শয়তানের পথে। বাংলাদেশের জনগণ একটা ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে 1952 সাল থেকে আন্দোলন করে আসছে এবং তারই ফলশ্রুতিতে 72-এর সংবিধান হয়। এই 72-এর সংবিধানকে অস্বীকার করা মানেই হলো বাংলাদেশকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। ওরা কোনো ধরনের মুক্ত চিন্তা পছন্দ করে না এবং সেই দিক থেকে মুক্ত চিন্তার মানুষ, মুক্ত চিন্তার বিশ্বাসী সংগঠনগুলো
এবং মুক্তচিন্তার বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, কবি, রাজনীতিবিদ, নারী কর্মী, মানবাধিকার কর্মী, উন্নয়ন কর্মী, সাংবাদিক, বাংলাদেশে তো সবাই এদের আক্রমণের শিকার। ওদের বিশ্বাসের বাইরে তিনি হিন্দুই হন, বৌদ্ধই হন, আহমেদেই হন, তাদের মতকে তারা সহ্য করবে না। আমাদের দেশের রেডিও এবং টেলিভিশনে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া হয়, তারপরে বলে বিশ্বের সকল সৃষ্টির মঙ্গল হোক, ওং শান্তি, ওং শান্তি। আমি বলেছি এইভাবে কেউ যদি ওং ওং করতে করতে যদি একেবারে রক্তবমিও করে, তবুও শান্তি প্রতিষ্ঠা হতে পারে। এবং মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশকে একটা তালেবানি স্টাইলে একটা রাষ্ট্রে পরিণত করা, যেখানে নন মুসলিম থাকলেও তারা একটা নির্জীব, ক্লিব, যাতে তাদের কোনো মত থাকবে না, পথ থাকবে না, আমরা যেটা বলে দেবো বা স্টেট যেটা বলে দেবে সেইটি নির্বিবাদ, এদের কোনো রাষ্ট্রীয় কোনো অধিকার থাকবে না, নাগরিক অধিকার থাকবে না, এইটি তারা আসলে চায়। যদি মুসলমানদের শান্তি পেতে হয়, তাহলে খ্রিস্টান আর ইহুদিদের জাতিসংঘের মুখে লাথি মেরে মুসলমানদের জাতিসংঘ করতে হবে। JMB leader Bangla Bhai formed Sharia court in Rajshahi, claiming to resist Maoist communists, but those they killed or tortured were mostly activists and supporters of Awami League and other left organizations. We talked with the savage victims of Bangla Bhai and those relatives of the assassinated people in the northern district of Rajshahi at the house of Ramzan Kaya, where Bangla Bhai had set up his Sharia court. Bangla Bhai থাকতো পয়লা ছিল ভাই হচ্ছে না এসে দেখি আসার পরে বাবা তুমি ছেড়ে দাও, আমার ধান কামলা যায়, আমার উড়ান মারি নাই। আমাকে এই প্রকাশ্যে এই অমদানকার এই জায়গাতে নিয়ে এসে আমাকে 3টি বাঁশের খুঁটিতে করে আমার 2 পা রশিদে বাঁধা টাঙ্গাইয়া শয়ে শয়ে মানুষের মাঝে আমাকে বাংলার লোকজন মারপিট করিয়া আমার 2 পা, ডান পা, বাম পা, ডান হাতের কবজি, ডান হাতের 5 আঙ্গুলি এবং শরীরের বিভিন্ন জায়গাতে মারাত্মকভাবে মারপিট করিয়া জখম করে এবং ভাঙ্গিয়া ফেলায়। আমার এই বাড়ি বাংলা শায়ক আব্দুর রহমানের নেতৃত্বে প্রায় 150 লোক 11 এপ্রিল এইখান থেকে এসে ঢুকে আমার বাড়ি ভেঙে ফেলে দেয়। আমার অপরাধ, আমার ছোট ছেলে সিরাজ ইফতেখার মিঠু, সে যুবলীগের সাংগঠনিক সম্পাদক, বিপুল এবং বাংলা ভাইয়ের ক্যাডাররা সাত্তার মাস্টারের নেতৃত্বে শিখদারি জামে মসজিদে ট্রেনিং দিচ্ছিল। সেখানে আমার ছেলে এটা বিরোধিতা করার ফলে তারা আমার ছেলেকে হত্যা করার জন্য তাড়া ধরে এবং ছেলে জানে বাঁচে কোনো রকম করে, শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে আমার এই সমস্ত বাড়ি ঘর এখানে যা কিছু ছিল এবং সকল ফার্নিচার তারা ভেঙে শেষ করে দিয়েছে। বাংলা ভাই কিরকম লোক ছিল? আমি ছেলে ভালোই না হয়ে মনে করো এই যে সর্বহারা অত্যাচার মানুষ দবাই করলো, সব কিছু করলো, ওরা আসার পর থেকে আর একটা মানুষ দবাই হয়নি, বুঝলেন? ও জবাই করে না মানুষ? না, দেখিনি। ঘটনাটা 19শে মে 2004 তাকে অপহরণ করে নিয়ে যায়। তারা মাইকিং করে এলাকায় যে বাচ্চাকে ধরা হয়েছে তাকে প্রকাশ্য দিবালোকে বিচার করে জবাই করা হবে, আপনারা উপস্থিত থাকবেন। আমরা এই খবর শোনার পর আমরা প্রশাসনের সাথে কথা বলি। প্রশাসন তখন বলে যে হ্যাঁ, এটা আমাদের এখতিয়ারের বাইরে, এটা খুব হাইলি পলিটিক্যাল একটা বিষয়, রাজনৈতিক হাইকমান্ডের নিষেধ আছে। 20শে মে নন্দীগ্রাম উপজেলার কয়েকজন সাংবাদিক নওগাঁয় ফোন করে যে এখানে একটি লাশ ঝুলানো আছে বামনগ্রাম নামে একটা গ্রামে, এটা সম্ভবত সেই নিখোঁজ বাচ্চার লাশ হতে পারে আর কি। নওগাঁ সাংবাদিকরা সঙ্গে সঙ্গে সেখানে যায়, যার পর তারা তার সেই উল্টো করে ছবিটা তুলে নিয়ে আসার পর আমাদেরকে দেয়। আমরা তো ফাইন্ড আউট করে এটা আমার ভাই বাচ্চা। আমার স্বামী ইউনিয়ন কাউন্সিলে চেয়ারম্যান জানবাক্স, তখন আমার স্বামীকে খোঁজাখুঁজি করে জেএমবির লোকেরা। তখন আমি বলি তুমি যাই লুকাও, তোমাকে খোঁজাখুঁজি করিচ্ছে। তখন উনি যে একটা বাড়িতে লুকানোর পরে তখন আমি বলি উনি যে ওখানে লুকায় থাকে, তখন বেলা 1টার সময় খবর আসে দীপশঙ্কর মারা গেছে।
তখন ওই খবর শোনা পরে তখন ওই লাশ দেখতে যায় দীপশঙ্করে, সবাই সন্ধ্যার সময় ওখানে লাশ দেখতে যায়। তখন ওই সুযোগে আমার স্বামী পাতার ভেঙে পালায়া যায়। যাওয়ার পরে আজ দীর্ঘ 23 মাস হচ্ছে, সে কোথায় কিভাবে আছে বলতে পারবো না, তার সাথে আমার কোনো সাক্ষাৎ নেই। কারা মেরেছে বলো তো? আমাদের গ্রামের কয়েকজন মুজাহিদ। মুজাহিদ মাথায় বাইরে দিছে, ঘাড়ে মারছে, 2 পায়ে মারছে, হাতে। বাংলা ভাইয়ের লোক তাকে রামদা দিয়ে মাথায় আঘাত করে, আঘাত করার পর রক্তাক্ত হয়ে যায়। সে রক্তাক্ত করার পর তাকে নিয়ে আসে, ধরে নিয়ে আসার পর হাত পা বেঁধে তাকে প্রচণ্ড মার মারে, সেখানে উপর করে ফেলে রাখা মারে। তারপরে আমার শাশুড়ি অন্যদেরকে বলে যে আপনার ছেলেদেরকে শেষবারের মতো দেখে নেন, আমরা কে উপর লেভেলে পাঠা দিব, আর পাঠাবো না, শেষ দেখা নেন, জবাই করা হবে, আর ফেরত পাবেন না। তাকে হাত পা বেঁধে ভ্যানে করে নিয়ে যায়। 8 দিন পর আমরা খোঁজ পেলাম যে বিটি ক্যাম্পে একটা লাশ পুঁতে রাখা হয়েছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন আমরা সেখানে গেলাম, গিয়ে দেখি তাকে 4 টুকরা করে মাটির নিচে রাখা হয়েছে। বাবা খালি বান্দাতে আমার মুখ শাস্তি দিয়ে মারিছে বাবা, আজ পর্যন্ত বাবার খোঁজ পাইনি। আমার দিকে কে দেখবে বাবা রে? আমার বাবা থাকলে কত কামে করে খাওয়ালো নি, কত ভালো করলো নি। বাবাকে এত শাস্তি দিছে, আরে মারা মারিছে, একটা পানিও খাবার দেয়নি। আমি এই আমার যারা নিয়ে গেছে তাদের সঙ্গে এবং তাদের পৃষ্ঠপোষকদের সুবিচার চাই। Militant leader Bangla Bhai and his gang killed all the earning members of many families. These children, mothers and widows don't know how they will survive. Vehement protest has been made by the civil society and progressive political parties against the brutal killings and atrocities committed by Bangla Bhai and other Islamic militants. At that time, Christina Rocker, Assistant Secretary of State, asked Matiur Rahman Nizami about Bangla Bhai. As I mentioned, this is an ongoing concern. It's something that we're watching very closely. We hope that this will be reversed. I didn't get any assurances, but I didn't ask for any assurances, so it's not fair to put it like that. But certainly, we raised what is a considerable concern on the part of the United States. Earlier, Nizami had commented about Bangla Bhai that he was just a media-created imaginary character. বাংলা ভাই সম্পর্কে, তথাকথিত বাংলা ভাই সম্পর্কে আমি অ্যাড করছি। এ সম্পর্কে আমি পরিষ্কার বলেছি যে এটা সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই, এই লোককে আমি চিনি না, আমার দলও চেনে না। তো এটাকে পত্রপত্রিকায় বেশি ফলাও করে বলা হয়েছে, এর তেমন কোনো ভিত্তি নেই। এখানে সন্ত্রাসের ঘটনার সাথে মূলত জড়িত হলো বামপন্থী, চরমপন্থী কিছু দল, যেটা একটা সর্বহারা নামে পরিচিত আর একটা জনযুদ্ধ নামে পরিচিত। শেখ আব্দুর রহমান, বাংলা ভাই, সানি, আব্দুল আওয়াল, ওরা সবাই কিন্তু ছাত্র শিবির করতো এক সময়। ছাত্র শিবির থেকে ওরা পরবর্তীতে শেখ আব্দুর রহমান কিন্তু বাইরে চলে গিয়েছিল, তাও জামাত ইসলামের মাধ্যমে মদিনা ইউনিভার্সিটিতে পড়া। মদিনা ইউনিভার্সিটিতে পড়তে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আর কি অনুমতি লাগে, যেটা মানে জামাত ইসলামের উচ্চ পর্যায়ে যারা কাজ করে তাদের। যে সময় বিএনপি জামাত জোট এই সরকারে এসছে, তখন কিন্তু জঙ্গি মৌলবাদের বিস্তার ঘটেছে। জনমতের চাপে বাংলা ভাই এবং আরও 2-1জনকে তারা ফাঁসি দিতে বাধ্য হয়েছে বটে, এবং অনেকেই মনে করেছিলেন যে তাতে বোধহয় জঙ্গিবাদের সমাপ্তি ঘটেছে। কিন্তু আমরা সবসময় বলে এসেছি এই জঙ্গিবাদের সমাপ্তি এখনো ঘটেনি। আক্রমণ হবে কমান্ডো স্টাইলে, সেটা হতে পারে হঠাৎ গুলি বিনিময়,
গ্রেনেড বোমা বিস্ফোরণ, মাইন বিস্ফোরণ, গাড়ি থেকে গাড়ি আক্রমণ, আত্মঘাতী ও গুপ্ত হত্যা। আর সেজন্য বাড়ানো হচ্ছে অর্থপ্রাপ্তির জন্য বিদেশি দাতা সংস্থাগুলো সহ, দাতা গোষ্ঠী সহ দেশীয় আনসার সদস্য এবং মুহাজির গ্রুপ থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে শহীদি গ্রুপে। সরকারকে বাধ্য করা হবে ইসলাম প্রতিষ্ঠা করতে। আমাদের পরিকল্পনার আংশিক জানিয়ে দিয়ে সরকারকে বুঝিয়ে দিতে চাই যে আমিরুল মুজাহিদিন শেখ আব্দুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দদের শাহাদত বরণের মধ্য দিয়েও আমাদের শক্তির অবস্থান কোথায়। The Ahmadiyya Muslim community is one of the targets of Jamaat and their fellow fundamentalists. The international community also protested against the torture and oppression upon the Ahmadiyya Muslim community in Bangladesh several times. গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের, তার অনুসারীরাও। সুতরাং বাংলাদেশে যত কাদিয়ানি আছে সমস্ত কাদিয়ানিরা কাফের। যারা মুসলমান তাদের মূল সংজ্ঞা হচ্ছে নিজেদেরকে মুসলমান দাবি করতে হবে, পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহতে বিশ্বাস করতে হবে। যারা এই সংজ্ঞার অধীনে আসবে তারা আল্লাহ এবং রসুলের প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী মুসলমান, তাদেরকে কাফের বলতে পারে এরকম কেউ এ জগতে নাই। জামাতে ইসলামী ইসলামের নাম ভাঙিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলে বিশ্বাস করে, অথচ ইসলাম এ ধরনের কোনো বিশ্বাস আমাদের সামনে উপস্থাপন করে না। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে সে কাফের, আর তাকে হত্যা করা ওয়াজিব, তার বিরুদ্ধে লড়াই করা ওয়াজিব, জিহাদ করা ওয়াজিব। বাংলাদেশে যখনই আহমদিয়া বিরোধী আন্দোলন করানোর চেষ্টা করা হয়েছে মৌলবাদীদের পক্ষ থেকে, জামাতে ইসলামীদের পক্ষ থেকে, বাংলাদেশের সিভিল সমাজ এবং বাংলাদেশের গণমাধ্যম সোচ্চার ভূমিকা পালন করেছে। জাফরিক সুবান স্যার এবং শারিয়া কুইল ভাই খাদক দালানের কমিটি ওনারা আসছেন আপনাকে দেখার জন্য। আমরা প্রেস কনফারেন্স করলাম, এখন আপনার ইয়েও দেখেছি, ভিডিওতে দেখেছি, আপনার বক্তব্য দেখেছি। এটা তো বর্বরতার তো সীমা নাই। এই যে মৌলবাদীরা এরা তো শুধু মসজিদে মানে পোস্টার লাগাবার জন্য যাচ্ছে না, এরা মা বোনদের ইজ্জত মারার জন্য, জান মাল হরণ করার জন্য এরা যাচ্ছে। পুলিশ ওদের সঙ্গে, সরকার ওদের সঙ্গে, এটি সবচেয়ে অসুবিধা। ওদের বাল বাচ্চা যেন শান্তিপ্রিয়ভাবে এই জামাতে ইসলাম নিয়ে যেন দিনে থাকতে পারে। দেখেছি তার বিচার হবে, এগুলো বিচার হবে, এগুলো কোনো পার পাবে না। আমার তো ক্ষুদ্র একটা পিঁপড়ি যদি পিষে ফেলে। আপনি পুত্র ভাববেন না, আমরা সবাই সারা দেশের মানুষ। আপনাদের এরা মোল্লারা কয়জন? সারা দেশের মানুষ বর্বর হয়ে যায়, দুনিয়ার মানুষ আপনাদের সঙ্গে। There are nevertheless grounds for optimism. I believe that Bangladesh has a great future, but I think it relies on the concerted efforts of everybody who believes in human rights, and particularly freedom of minorities and religious minorities in particular, to come together and to unite in fighting racism, extremism and prejudice. As I was saying downstairs in the mosque, love for all, hatred for none should be the message. And it should be a message which is not confined to the Ahmadiyya community, but which pervades the whole of society. If you can get that message across and you can unite behind it, then the future of Bangladesh can be assured. We know that Bangladesh would have made much farther progress and with greater speed if we were not handicapped by the actions of the fundamentalists, militant fundamentalists. We also know that these fundamentalists grow in madrasas. There are ample evidences in our hands which show that the militant fundamentalists have come from the madrasas and are spreading violence in the society. মাদ্রাসা শিক্ষার কারণে আমরা সিরিয়াস একটা মানে বিশাল একটা অন্ধত্বর মধ্যে আছি। আমি জীবনের অর্ধটা সময় মূল্যবান যে যৌবনকাল
এটা আমি মাদ্রাসা শিক্ষা যে কাটিয়ে দিলাম, কি শিখলাম? প্রথম ওইখানে শিখলাম অন্ধ শিক্ষা, ওখানে দ্বিতীয়ত শিখলাম জিহাদ। So we have suggested in our education reforms report that up to class 5 at the present and later on up to class 8 there will be a similar core curriculum for all kinds of schools. In other words, there will be no separate educational institution called madrasa at this stage. উপমহাদেশে জঙ্গি মৌলবাদের যে বিস্তার আমরা এখন দেখছি, তার পিছনে একটিমাত্র দেশই সম্পূর্ণভাবে দায়ী, তাই হচ্ছে পাকিস্তান। আমি যদি আরও নির্দিষ্টভাবে বলি তাহলে বলতে হবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাকিস্তানের সমরতন্ত্র, যেটি আবার অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে আইএসের প্রতিপত্তির কথা আমরা জানি, কেননা 1971 সালে প্রতিশোধ নেওয়ার জন্যই তারা এই কার্যক্রম শুরু করেছিল, এবং এখানেও আমরা দেখছি সমরতন্ত্রের সঙ্গে জঙ্গিবাদের একটা সংযোগ আছে। এদেশে যতদিন পর্যন্ত মুসলমানরা থাকবে ততদিন পর্যন্ত এদেশে ইসলামী রাজনীতি থাকবে, কোন শক্তি তা প্রতিহত করতে পারবে না ইনশাআল্লাহ। ইসলামের রাজনীতি যতদিন বাংলাদেশ নিষিদ্ধ হবে না ততদিন পর্যন্ত এই জিহাদ বা জঙ্গিবাদের নামে এই যে উগ্রতাগুলো বন্ধ হবে না। বাংলাদেশে বিভিন্ন ধর্ম বিভিন্ন সময় এসেছে, ইসলাম এসছে, খ্রিস্টান ধর্ম এসছে, সনাতন ধর্ম তো ছিলই, বৌদ্ধ ধর্ম এসছে। এক এক সময় এক একটা ধর্মের উত্থান ঘটেছে, বিকাশ ঘটেছে, কিন্তু পাশাপাশি সবগুলি ধর্মই একসঙ্গে সহাবস্থান করেছে, এবং রাজন্যবর্গরাও কিন্তু বিভিন্ন মানুষের ধর্মের সেইভাবে হস্তক্ষেপ করেননি বা রাজনীতির সঙ্গে যুক্ত করেননি। 1900 শতকে আমরা যদি দেখি, যখন নাকি এখানে আমি বলবো যে ইসলামটা বাংলাদেশে আর শুদ্ধিকরণের বিষয়টি এলো, এবং সেই ওহাবি আন্দোলনের সূত্র ধরেই কিন্তু এখানে ইসলাম শুদ্ধিকরণের আন্দোলনটা হয়েছে। মজার বিষয়, যেটা অনেকে জানেন না, যে এই শুদ্ধিকরণ আন্দোলনের বিপরীতে কিন্তু তৃণমূল পর্যায় থেকে সবসময় প্রতিরোধ হয়েছে। সমাজ কবে সৃজন হবে, এমন মানব সমাজ কবে সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান, বৌদ্ধ আর খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে সৃজন হবে, এমন মানব সমাজ কবে সৃজন হবে। Listening to songs of Nizamuddin, a folk singer of Kushtia, the chief of fundamentalist terrorist organization Ahle Hadith, took him into his party and asked him to compose jihadi songs. ওইখানে থাকতে গিয়ে আপনি কোনো জিহাদি গান লিখছিলেন, গেয়েছিলেন? একটু শুনবো। হ্যাঁ, আমি ওখানে থেকে আমি গান লিখেছিলাম, অনেক গান আমি লিখেছিলাম, এবং ওখানে বিভিন্ন অনুষ্ঠানে গান গাই, যেমন আয় রে ছুটে আয় মুক্তির গান গাই, ছুটে ছুটে আয় রে আই মুজাহিদ আয় রে ছুটে আয় মুক্তির গান গাই। কিভাবে আপনি বুঝলেন আহলে হাদিস জঙ্গি সংগঠন? না, আমি দেখলাম যে তাদের যে কার্যকলাপ, যে তাদের যে জঙ্গিপনার যে ব্যাপার স্যাপারগুলো, এটা আমার কাছে যেন স্পষ্ট হয়ে উঠতে লাগে। তারা সঠিক দিনই কথা থেকে একটু বাঁকা করে অন্যদিকে নিয়ে যায় মোড় নিচ্ছে,
তো আমি যার জন্যই আমি দেখলাম যে যেরকম বাংলা ভাই আব্দুর রহমান ইনারা এই সমস্ত লোকের আশ্রয় প্রশ্রয় দেখতে লাগলাম, তখন দেখলাম যে না, এখানে আসলে মূলত থাকার ব্যাপার আমার নাই, আমি থাকবো না। Pius Nizamuddin realized in a short time that although they speak about Islam, in reality they are nothing but terrorists. In no time, Nizamuddin came back to his own realm, the land of Sufi poet Lalon Fakir, the land of peace and amity, that is eternal Bangladesh. সবে লোকে কয় লালন কি যায় সংসারে, সব লোকে কয় লালন কি যায় সংসারে, লালন বলে জাতির কিরু, লালন বলে জাতির কি রূপ, দেখিলাম না দুই নজরে, আমি দেখিলাম না দুই নজরে, সব লোকে কয় লালন কি যায় সংসারে।